ইতিহাসে প্রথম যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফের ৫৭তম সীমান্ত বৈঠক। লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ-দ্বীন হাসপাতাল। খুলনায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো বিএনপি নেতাকে। ৩ দফা দাবিতে খুলনা বরিশালের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা। জয়তী সোসাইটিতে ৬০ ঊর্ধ্ব মায়েদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প। মোরেলগঞ্জে ২০০ বিঘা ফসলি জমিতে মৎস্য ঘেরের উদ্যোগ, প্রতিবাদে উত্তাল কৃষকরা। ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪ দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। তবে বৈঠক শেষে প্রথা অনুযায়ী দুই বাহিনীর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের ইতিহাসে এ ধরনের ঘটনা এবারই প্রথম। বৈঠকে সীমান্তে কথিত পুশিন বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনের পরিবর্তে আলোচনার বিষয়বস্তু নিয়ে একটি প্রেস বিবৃতি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দ্বিপাক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত এই বৈঠককে বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টরা। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করার ঘোষণা দিয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। আজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত তারা মেনে নিলেও জনস্বার্থ ও রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন করা হবে। তিনি বলেন, যে ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে সেটি ইতোমধ্যেই বন্ধ রাখা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে ওয়ার্ডটির প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। এছাড়া রোগীদের জন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে যাতে কোনো ভোগান্তি বা ক্ষতির মুখে না পড়তে হয় সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, রোগীদের স্বার্থ বিবেচনায় নিয়ে তাদের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। খুলনা নগরীতে রফিকুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরে লবণচারা থানার কাজীপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয় সূত্র জানিয়েছে, বাজারে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা হেলমেটধারী এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। খুলনা মহানগরে বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বিরোধী বিশেষ যৌথ অভিযান চলমান রয়েছে। এর মধ্যেই এই হত্যাকাণ্ড নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মহাসড়কে অবৈধ 3 হুইলার চলাচল বন্ধ সহ 3 দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের 5 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। দাবি পূরণ না হলে আগামী 14 জুন ভোর 6টা থেকে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে মহাসড়কে অবৈধ 3 হুইলার চলাচল বন্ধ, অতিরিক্ত বিআরটিসি ও লিস্টকৃত গাড়ির চলাচল নিয়ন্ত্রণ এবং দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূত লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা। পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও সমস্যার কার্যকর সমাধান হয়নি। তবে জেলা প্রশাসন জানিয়েছে, ধর্মঘট এড়াতে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
যশোরে জয়তী সোসাইটির উদ্যোগে ও ইকোর সহযোগিতায় ৬০ ঊর্ধ্ব মায়েদের জন্য একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, মানুষের কল্যাণই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং প্রবীণ মায়েদের পাশে থাকার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দিনব্যাপী ক্যাম্পে ১৫০ জন মায়ের চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৫ জনকে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয় এবং ১৫ জনের চোখের অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা দেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুর রহমান ও তার সহযোগী দল। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও জয়তী সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী ইউনিয়নের উত্তর সুতালড়ি গ্রামে প্রায় ২০০ বিঘা ফসলি জমিতে মৎস্য ঘের করার উদ্যোগের অভিযোগে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষক ও জমির মালিকরা। আজ শতাধিক কৃষক ঘের চায় না, ফসল চায় স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। তাদের দাবি, কয়েক প্রজন্ম ধরে এই মাঠে ধান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। সম্প্রতি কিছু ব্যক্তি জোরপূর্বক মৎস্য ঘের করার জন্য চেষ্টা করছেন এবং পানি প্রবেশের জন্য রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করেছেন। এই ঘটনায় ৯০ জন জমির মালিক ও কৃষকের স্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। কৃষকদের দাবি, ফসলি জমি রক্ষা করে স্বাভাবিক কৃষিকাজ চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের ফসল উৎপাদনে যেন কোনো বাধা সৃষ্টি না হয় সেই বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখা হবে। মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যে যশোরের ঝিকরগাছায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোর ২ আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। অতিথিরা শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়ন এবং বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে আয়োজিত এই প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবনী প্রকল্প প্রশংসা কুড়ায়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।